নমস্কার, সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আমাদের নতুন ইউটিউব চ্যানেল গল্পের কথালিপিতে। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা আমাদের নতুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। বাঙালিদের অত্যন্ত প্রিয় কিছু সারিবদ্ধ গোয়েন্দা গল্পের মধ্যে থেকে আমাদের আজকের বিশেষ নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক সিরিজ থেকে সংগৃহীত হাসিনী হরণ রহস্যের কাহিনী। হেমেন্দ্র কুমার রায় বাংলা সাহিত্যে একজন চিরপ্রজ্বলিত নক্ষত্র। মাত্র 14 বছর বয়স থেকে তিনি ব্রতী হয়েছিলেন সাহিত্য চর্চার দিকে। তার বিখ্যাত কয়েকটি গল্পের মধ্যে জয়ন্ত মানিক ডিটেকটিভ সিরিজ কিশোর রহস্যের অন্যতম প্রাণকেন্দ্র। এছাড়াও জকের ধনের মতো অমূল্য সৃষ্টির জন্য বাঙালি তাকে মনে রেখেছে চিরকাল। আমাদের আজকের গল্পে মানিকের চরিত্রে অরুণাভ, হাসিনীর কণ্ঠে অঙ্কিতা, জয়ন্ত এবং নকুলের চরিত্রে রোহন, এবং সবশেষে গল্পের সূত্রধার, গল্প কথক এবং সুন্দরবাবুর চরিত্রে আমি অনিক। শুরু হচ্ছে হাসিনী হরণ রহস্য। গোয়েন্দা পুলিশের পদস্থ কর্মচারী সুন্দরবাবু হয়েছেন অত্যন্ত অপ্রসন্ন। স্নেহাস্পদ সুরীদের এতটা অধঃপতন তিনি সহ্য করতে প্রস্তুত নন আদৌ। জয়ন্তকে তিনি যে সহোদরের মতোই ভালোবাসেন সে বিষয়ে সন্দেহ নেই। অপরাধ বিদ্যা বিশারদ বলে বাজারে তার খ্যাতি প্রতিপত্তির সীমা নেই, অথচ সে নাকি তার এই দুর্লভ খ্যাতির মূলে কুঠারাঘাত করতে উদ্ধত হয়েছে। অন্তত সুন্দরবাবুর মত হচ্ছে তাই। জয়ন্তের অপরাধ, সে এখন অপরাধ বিদ্যা ছেড়ে পড়েছে সম্মোহন বিদ্যার মোহে। সব কাজ ভুলে সে হিপনোটিজম বা সম্মোহন বিদ্যাকেই আয়ত্তে আনতে নিযুক্ত হয়েছে। সর্বদাই তার মুখে এখন শোনা যায় এই একই গোছের আলোচনা। এমনকি কোনো চিত্তাকর্ষক হত্যা বা ডাকাতি বা কোনো চুরির মামলার কথা তুললেও সে এখন একটুও আকৃষ্ট হতে চায় না। ফলে সুন্দরবাবু দস্তুর মতোই অসুবিধায় পড়েছেন। জটিল মামলা কোনো হাতে পেলে আগে জয়ন্তের সঙ্গে পরামর্শ না করলে তার পেটের ভাত হজম হতো না। কিন্তু আজকাল এই সম্পর্কীয় কোনো প্রশ্ন করলে সে হয় নিরুত্তর হয়ে থাকে, না হলে খুব বেশি পীড়াপিড়ি করলে উঠে চলে যায় বিরক্ত মুখে। তার বন্ধু মানিককে ডেকে সুন্দরবাবু আহত স্বরে বললেন, দেখলে ভায়া, জয়ন্তের আচরণটা দেখলে? মুখের উপর অপমান। আরে মশাই, আপনি কি জয়ন্তকে চেনেন না? সে যখন জানিয়ে মানতে একেবারে তার মধ্যে তলিয়ে গিয়ে তল খুঁজতে চায়। সে এখন হিপনোটিজম সম্বন্ধে রাশি রাশি বইয়ে নিয়ে পড়ছে, আর এই বিষয়ে যারা পণ্ডিত তাদের কাছে গিয়ে ধর্ণাও দিচ্ছে। নিজেও যখন তখন হাতে নাতে পরীক্ষা চালাচ্ছে বটে। সুতরাং এই সঙ্গে অন্য জাতা কথা নিয়ে অন্যমনস্ক হতে চাইবে কেন? না না, জাতা কথা মানেটা কি? জাতা কথা মানেটা কি? অপরাধ বিদ্যার চেয়ে সম্মোহন বিদ্যার মর্যাদা বেশি নাকি? কি যে বলো মানিক আজকাল! ছ্যা 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 ছ্যা। আপাতত জয়ন্ত তাই মনে করে বটে। হয়তো সম্মোহন বিদ্যাকে জয়ন্ত নিজের কোনো কাজে লাগাতে চায়। নিজের কাজে লাগাতে চায়? জয়ন্তের কাজই তো অপরাধ নিয়ে। বাজারে শখের গোয়েন্দা বলে তো তার একটা খ্যাতি আছে নাকি? সম্মোহন বিদ্যাটা তার কোন কাজে লাগবে শুনে? আমি জানি না, জয়ন্ত জানে। তাকেই জিজ্ঞেস করুন না। আমি করব নাকি জিজ্ঞাসা? জবাব না পেয়ে আবার অপদস্থ হই আর কি। দেখ, আমার বই গেছে, আমি এই চললুম। এই কথা বলি টেবিলের ওপর থেকে টুপিটা তুলে রাগে গজগজ করতে করতে সুন্দরবাবু সেখান থেকে সবেগে প্রস্থান করলেন। একদিন সন্ধেবেলায় এসে দরজার কাছে দাঁড়িয়েই তিনি অসন্তুষ্ট নেত্রে দেখলেন ঘরের ভিতরে কি বেশ একটা লোক ইজি চেয়ারের উপর রয়েছে অর্ধশয়ন অবস্থায়, এবং ঠিক তার সামনে টেবিলের উপর ঝুঁকে পড়ে জয়ন্ত নিম্ন স্বরে বলছে, আমি ঘরের আলোটা কমিয়ে দিচ্ছি।
এইবারে আপনি চোখ বুজে ফেলুন, এখনই আপনার ঘুম আসবে। ঘরের এক কোণ থেকে সুন্দরবাবুকে দেখতে পেয়েই মানিক সন্তর্পণে বাইরে এসে দাঁড়ালো। তারপর সুন্দরবাবুকে খানিকটা তফাতে নিয়ে গিয়ে বলল, এখন আর জয়ন্তর সঙ্গে কথা কইবার চেষ্টা করবেন না, কেন? কারণ যোগ নিদ্রায় ব্যাঘাত ঘটতে পারে স্যার। ওরে বাবা, এইসব যোগনিদ্রা আবার কি চিজ? ওফ, হিপনোটিজমের আরেক বাংলা নাম হচ্ছে যোগনিদ্রা। যোগনিদ্রায় কৃত্রিম উপায়ে ঘুম পাড়াবার চেষ্টা করা হয়। ঘরের ভিতরে যে লোকটিকে দেখছেন তাকে যোগনিদ্রায় অধিভূত করা হচ্ছে। এরপরে লোকটি হবে জয়ন্তের হাতে কলের পুতুলের মতো। আরে জানি জানি, ওইসব ম্যাজিক আগে ঢের দেখেছি। বলি, এইসব ছেলে খেলা আর কতদিন চলবে? আমি জানি না, জয়ন্ত জানে। সেই একঘেয়ে বলি, আমি জানি না জয়ন্ত জানে, আমি জানি না জয়ন্ত জানে। ধুত্তেরি। সুন্দরবাবু এতটা ক্রোধাবিষ্ট হলেন যে তার মুখ দিয়ে যেন কোনো বাক্য নিঃসরণ হলো না। স্বল্প আলোকিত ঘরের দিকে একটা বিষাক্ত দৃষ্টিবাণ ছুড়ে তিনি তৎক্ষণাৎ ভুঁড়ি দুলিয়ে গটগটিয়ে সেই স্থান ত্যাগ করলেন। সম্মোহন বা যোগনিদ্রা নিয়ে তখনও জয়ন্তের পরীক্ষা চলছে একটানা। সেদিনও সকালে চা পান করবার সময় সে হিপনোটিজম সংক্রান্ত কি একখানা ইংরেজি পুস্তকের উপর চোখ বুলিয়ে যাচ্ছিল। এমন সময় ঘরের ভিতর সুন্দরবাবুর হঠাৎ আবির্ভাব ঘটে। তিনি অভিমান করে জয়ন্তের সঙ্গে কথা কওয়া তো ছেড়েই দিয়েছেন প্রায়, কিন্তু ওখানকার জিভে জল আনা প্রভাতী চায়ের আসরটি তিনি তখনও ছাড়তে পারেননি। প্রতিদিন যথাক্রমে এসে পড়েন, প্রচুর তরল ও নিরেট পদার্থ উদর দেশে পাঠিয়ে দেন। মানিকের সঙ্গে চা খেতে খেতে কিছু বাক্য বিনিময় করেন এবং ডান হাতের কাজ ফুরিয়ে গেলেই দাঁড়িয়ে উঠে বলেন, তাহলে আসি ভাই মানিক, চলি তাহলে, ডিউটি ইজ ডিউটি। আজ যেন সুন্দরবাবুকে কেমন চিন্তান্বিত বলেই মনে হলো। তিনি মাত্র 2 পেয়ালা চা, 4টে টোস্ট ও 4টে একপোজ গলধকরণ করেই উঠে পড়বার উপক্রম করলেন। বিস্মিত কণ্ঠে মানিক শুধল, সে কি দাদা, এর মধ্যেই ব্যাপারটা কি? ডিউটি ইজ ডিউটি। এমন কি ডিউটি? একটা মহা ধরিবাজ আসামির পাল্লায় পড়ে একেবারে জব্দ হয়ে আছি ভাইয়া, একেবারে জব্দ হয়ে আছি। মামলাটা কিসের? জয়ন্তের দিকে চকিতে একটা চোরা কটাক্ষ নিক্ষেপ করে সুন্দরবাবু বললেন, ওরে বাপ রে বাপ, এই যোগনিদ্রার আশ্রমে ফৌজদারি মামলার কথা তুললে কি আর রক্ষা আছে? হাতে মাথা কাটা যেতে পারে যে। এবার সুন্দরবাবুকে অভাবিতভাবে চমকিত করে জয়ন্ত বই থেকে মুখ তুলে আচম্বিতে প্রশ্ন করল, আচ্ছা, আপনি কি মনে করেন ফৌজদারি মামলার সঙ্গে সম্মোহনের কি কোনোই সম্পর্ক থাকতে পারে না? কেবল আমি কেন, তুমিও কি তাই মনে করো না? না 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 না, 100 বার না, আমি তো এরকম কিছুই মনে করি না। তবে সম্মোহনের খাতিরে আমাদের তুমি বয়কট করেছো কেন? আপনি যে কি বলেন, আরে আপনাকে কি বয়কট করা যায়? আমি আসলে পরীক্ষা করে দেখছি যে হিপনোটিজম বা সম্মোহন বিদ্যার সাহায্যে ক্রিমিনোলজি বা অপরাধ বিদ্যা আরো খানিকটা অগ্রসর হতে পারে কিনা। তা সম্ভবপর হলেও পুলিশের কোনো কাজে লাগবে না, বুঝলে? কেন দাদা, আপনি এ কথা কেন বলছেন? কারণ আদালতের আইন সম্মোহন বিদ্যাকে মানবে না। হ্যাঁ জানি সুন্দরবাবু, জানি। তবু যে সম্মোহন বিদ্যাকে গোয়েন্দার কাজে খাটানো যায়, আমার হাতের এই বইখানা একবার পড়লে আপনারও আর সে সন্দেহ থাকবে না। সুন্দরবাবু কৌতূহলী কণ্ঠে বললেন,
বটে বটে, তাই নাকি? আজ্ঞে হ্যাঁ, অস্ট্রিয়া ও হাঙ্গারির অপরাধ বিশেষজ্ঞদের কৃপায় আমরা এ সম্পর্কে অনেক নতুন নতুন তথ্য জানতে পেরেছি। যেমন ধরুন, ভিয়েনা শহরের ডক্টর ম্যাক্সিমিলিয়ান ল্যাংসন, ইনি সম্মোহন বিদ্যার মহিমায় দেশ বিদেশের পুলিশকে নানাভাবে সাহায্য করেছেন। এছাড়াও লিওনার্ড হ্যারলসন নামে আমেরিকার আরেকজন বিখ্যাত গোয়েন্দা, তিনিও কিন্তু সম্মোহনকে কাজে লাগিয়ে আশ্চর্যরূপে উপকৃত হয়েছে। এই কেতাবে তাদেরই কীর্তি কাহিনীর কথা লেখা রয়েছে, পড়ে দেখবেন নাকি? সুন্দরবাবু এবার মুখভঙ্গি করে বললেন, ও আমার পোড়া কপাল, মামলার পর মামলা হামলা সামলাতে সামলাতেই জীবন জড়ো জড়ো হয়ে উঠল। কিতাব পড়বার ফুসরত কোথায় ভাই? ওসব তোমাদেরই শোভা পায়। কিন্তু কি বললে, হিপনোটিজম পুলিশের কাজেও লাগে? কিন্তু আমার এই মামলাতে তোমার এই যোগনিদ্রা বোধ হয় কিছু সুবিধা করে উঠতে পারবে না, আমার অন্তত তা মনে হচ্ছে না। তা সংক্ষেপে মামলাটার কথা বলুন না, তাহলেই বুঝতে পারবো। এতদিন পর জয়ন্ত তার উদাসীনতার খোলস ত্যাগ করল বলেই সুন্দরবাবুর মুখে ফুটল খুশির হাসি। মামলার বিবরণ বলবার আগে তিনি খোশ মেজাজে একটা চুরুটে অগ্নিসংযোগ করলেন। জয়ন্ত, বলছি শোনো তাহলে। যামিনীকান্ত চক্রবর্তীর দেশ হচ্ছে পূর্ববঙ্গে, কিন্তু কলকাতা শহরে এসে কাপড়ের ব্যবসা ফেদে তার 2-4 পয়সা বেশ ভালোই আমদানি হতো। শুনেছি এখন নাকি আবার শ্যামবাজার অঞ্চলেও বাসা বেঁধেছেন। তার মেয়ের নাম হাসিনী, বয়স এই ধরো 17-র আশেপাশে হবে। পিতার একমাত্র সন্তান, বুঝলে? এই রং গড়ন আর মুখশ্রী সব দিক থেকেই দেখবার মতো সুন্দরী। টাকালে লোকে আর চোখই ফেরাতে পারে না। এই হাসিনী কুমারী অর্ধ শিক্ষিত পিতার একমাত্র দুলালি কন্যা। লেখাপড়া তেমন একটা না জানলেও ওই চোখে দেখে হাল ফ্যাশনের সাজগোজ এমন করতে শিখেছিল যে অনায়াসেই কোনো বিদুষী বা আপ টু ডেট শহরের মেয়ে বলে চালিয়ে দেওয়া যেতে পারত। তার উচ্চাঙ্গ সাহিত্যের আনন্দ আবিষ্কার কিসে চলতো জানো? কি সব সচিত্র চলচ্চিত্র পত্রিকাগুলো হয় না, ওই সব দেখে প্রায় নিত্যদিনই সন্ধ্যার পরপর সাগ্রহে যাত্রা চলতো তার শহরের কোনো না কোনো থিয়েটার, না হলে ওই চলচ্চিত্রালয়ের দিকে। এইসব আবার সিনেমার অভিনেত্রীদের জীবনের মধ্যেই লাভ করতো যাবতীয় সব অ্যাডভেঞ্চার। শুনেছি অদূর ভবিষ্যতেও একদিন না একদিন নাকি সিনেমার পর্দাতে সে নিজেকে দেখতে পাবে। অবশ্য এমনই তার উচ্চাকাঙ্ক্ষা ছিল। তারপর বলছি সোমবার। এসব কথা শুনে জয়ন্ত বলল, আরে সংক্ষেপে মোদ্দা ব্যাপারটা বলুন না দাদা, গৌর চন্দ্রিকাতে এত বর্ণনা কেন? তা যে একটু বর্ণনা দিতেই হবে ভাই, এটা যে হাসিনী হরণ কাহিনী। তা এই হরণের কারণ কি বলে আপনি মনে করছেন? খুব স্পষ্ট, অর্থলোভ ছাড়া আবার কি। হ্যাঁ বটে, তা হরণ করলে কে? নকুল বিশ্বাস। পুলিশ জানতো অতি চতুর পুরাতন পাপী। একবার জাল নোট আর একবার ভুয়ো চেক চালাতে গিয়ে ধরা পড়েছিল, কিন্তু আইনের ফাঁকিতে জেল না খেটেই বেঁচে গেছে 2 বার। নচ্ছারটার উপর অনেক দিন থেকে আমার বড় আক্রোশ, কিন্তু এবারেও হয়তো মনে হয় আমাদের কলাই দেখাবে, কারণ তাকে গ্রেপ্তার করেও বোধহয় জেল খাটাতে পারবো না, আবার সে আমাদের ভোগা দেবে।
কিন্তু কেন? সে আপনাকে কেন ভোগা দেবে? নকুল যে হাসিনীকে নিয়ে পালিয়েছে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কেবল হাসিনী নয়, সেই সঙ্গে অদৃশ্য হয়েছে হাসিনীর গায়ের 10,000 টাকা চড়োয়া গহনা আর তার বাপের নগদ 5,000 টাকা। পালাবার সময় দুজন সাক্ষী সচক্ষে অবশ্য তাদের দেখেছে, আরো সাক্ষী আছে জানো, কিন্তু নকুল বলে সেসব নাকি পুলিশের সাজানো সাক্ষী। ঘটনার দিন সে ছিল শ্রীরামপুরে তার মামার বাড়িতে। সেখানেও তদন্ত করতে আমরা গিয়েছিলাম, কিন্তু যেমন ভাগ্নে তেমন তার মামা, গুটের এপিট আর ওপিট। সেও নকুলের কথায় কথায় সায় দেয়। মামাকে অ্যালিবাই রেখে নকুলচন্দ্র বেশ ভালোই গুছিয়ে খেলছে। কিন্তু হাসিনীর কি কোনো খবর পেয়েছেন? তার পাত্তা নেই। নকুল তাকে কোথায় যে গুম করে ফেলেছে তা কেউ বলতে পারে না। এখন আমার অবস্থাটা বুঝতে পারছো তো ভাই জয়ন্ত। নকুলকে আমি কেবল ছেড়ে দিতেই বাধ্য হব না, আমার দুর্নামও যথেষ্টই হবে। মিথ্যা সাক্ষী সাজিয়ে আমি একজন নিরপরাধীকে জেলে পাঠাতে চেয়েছি। এমন মামলায় তোমাদের সম্মোহন বিদ্যা আমার কোন কাজে লাগবে একটু বলতে পারো? একে তো এই বিদ্যাটা আইনের ক্ষেত্রেও ঘষা টাকার মতোই অচল, তার উপর নকুলের মতো ধড়িবাজ ব্যক্তিকে কেউ সম্মোহিত করতে পারবে বলে আমার তা বিশ্বাস হয় না। কারণ আমি অভিজ্ঞ ব্যক্তির মুখেই শুনেছি, বুঝলে, দুর্বল যার ইচ্ছে শক্তি সেই সম্মোহিত হয় প্রবল ইচ্ছে শক্তির প্রভাবে। কিন্তু আমি জোর করে বলতে পারি নকুলের ইচ্ছে শক্তি কারোর চেয়ে দুর্বল নয়। আপনি যে ধারণা আঁকড়ে রয়েছেন সুন্দরবাবু, সেটা অনেক পুরনো ধারণা। ওসব সেকেলে ধারণা ছেড়ে দিন দাদা। কারণ বহু পরীক্ষার পর আজকাল প্রমাণিত হয়েছে যে বুদ্ধি যার যতই প্রখর আর ইচ্ছা শক্তি যতই প্রবল, তত তাড়াতাড়ি সে যোগনিদ্রার প্রভাবে নিজের সত্তাকে হারিয়ে ফেলে। কিন্তু সে কথা যাক, এখন আমার প্রশ্ন হচ্ছে, আজ সন্ধ্যের পর অর্থাৎ রাত 10টার সময় শ্রীমান নকুলকে বেশ ভালো মন্দ খাইয়ে পূর্ণ দৌড়ে একবার আমার সামনে নিয়ে আসতে পারবেন কি? জয়ন্তর এই কথা শুনে সুন্দরবাবু তাজ্জব বনে গেলেন। তিনি চমৎকৃত হয়ে বললেন, এ আবার তোমার কি খেয়াল? আরে দাদা, খেয়াল নয়, আপনি বলুন না, পারবেন কি পারবেন না? কেন পারবো না? আলবাত পারবো। বেশ বেশ, খুব ভালো। তাহলে ওই কথাই রইল, আমি একলা থাকবো আমার পাঠাগারে। নকুলকেও একলাই ভিতরে পাঠিয়ে দেবেন, কিন্তু মনে রাখবেন তার হাতে যেন হাত করা না থাকে। বাহ রে বাহ, যদি চম্পট দেয় তখন কি হবে? কি যে বলেন! নকুল কি এতই বোকা যে পালিয়ে গিয়ে নিজেই নিজেকে অপরাধী বলে প্রমাণিত করবে? তাছাড়াও বাইরের দরজার পাশেই মানিকের সঙ্গে স্বয়ং আপনি থাকবেন ওত পেতে। ও পালাবে কেমন করে? কিন্তু কোন অজুহাতে তাকে এখানে নিয়ে আসা যায় বলো তো? হ্যাঁ, একটা গল্প তো ফাঁদতে হবে। হ্যাঁ, তাকে বলবেন যে সরকার তার পক্ষ সমর্থনের জন্য আমাকে উকিল হিসাবে নিযুক্ত করেছেন। আপনি জানেনই তো, ছাত্র জীবনে আমি ওকালতিটাও পাশ করে রেখেছিলাম। সুন্দরবাবু প্রায় হতভম্বের মতো বললেন, তোমার উদ্দেশ্য তো কিছুই আমি বুঝতে পারছি না বাবু। কি চাইছো বলো তো?
আপাতত আর কিছুই বোঝবার দরকার নেই, কিন্তু মনে রাখবেন, মাছ, মাংস, ডিম আর ভালো ভালো মিষ্টান্নে নকুলচন্দ্রের উদরগহ্বর একদম কানায় কানায় ভরপুর করে ফেলতে হবে। সে যদি চায় তাহলে 2-3 পেগ পর্যন্ত হুইস্কি কিংবা ব্র্যান্ডি দিতেও নারাজ হবেন না। ঠিক রাত 10টার সময় আমার পাঠাগারে পানভোজনে পরিতৃপ্ত নকুলচন্দ্রকে আমি দর্শন করতে চাই। কাটায় কাটায় ঠিক রাত 10টার সময় নকুল জয়ন্তের পাঠাগারে ধীরে ধীরে প্রবেশ করল। 1 নম্বরের উন্মার্গগামী উরুক্ষু বখাটে চেহারা ছিল তার। যদিও তার মুখশ্রী এবং দেহের গড়ন খুব একটা মন্দ নয়, তবে চোখের তলায় গাঢ় কালিমা জমাট হয়ে যেন তার উচ্ছৃঙ্খল জীবনেরই পরিচয় দিতে চাচ্ছিল। তার দৃষ্টি অত্যন্ত কঠিন, কুটিল এবং চাতুর্যপূর্ণ। বয়স এই 35-এর খুব বেশি নয়। ঘরের ভিতর প্রবেশ করার পর নকুল সন্দিগ্ধ নজরে ঘরের চারিদিকটা একবার ভালো করে দেখে নিল। দূরে টেবিলের উপর একটা আবরণ ঢাকা অল্প শক্তি বিজলি বাতির ম্লান আলোয় অস্পষ্ট দেখা যাচ্ছিল সারা দেওয়ালে সারি সারি বই ভরা আলমারি। ধূপের স্নিগ্ধ সুগন্ধ ঘরের আনাচ কানাচ একেবারে ভরিয়ে দিয়েছে। সেই সঙ্গে যোগ দিয়েছে বাতাসকে ভারাক্রান্ত করে তোলা ফুলদানিতে রক্ষিত গুচ্ছ গুচ্ছ সুরভিগন্ধা রজনীগন্ধা। সেই শান্ত পরিবেশকে আরও বেশি সঙ্গীতপূর্ণ করে তুলতে এক কোণে চেয়ারে বসে একটি লোক নিজের মনে অঙ্গুলি চালনা করছে সেতারের তালে, এবং ছন্দে ছন্দে ধ্বনিত হচ্ছে সেই ঝিমিয়ে পড়া নিদ্রালু রাগিনীর ঋণী ঋণী শব্দ। চারিদিকে বিলিয়ে দিচ্ছে যেন একটা রহস্য অলস নিদুটি মন। নকুলের উপস্থিতি অনুভব করে জয়ন্ত সেই ঘুম পাড়ানি সেতারের সুর হাতের ইশারায় থামিয়ে দিল। তারপর বলল, হ্যাঁ, আপনাকে ঠিক সময়েই পুলিশ পৌঁছে দিয়েছে। আসুন, ভেতরে আসুন, বসুন। প্রত্যুত্তরে নকুল বিদ্রোহপূর্ণ উদ্ধত স্বরে বলল, আমাকে এখানে কেন আনা হয়েছে? এবারে জয়ন্ত স্থির নেত্রে তার পানে চেয়ে বলল, কেন? আপনাকে কি পুলিশ কিছুই বলেননি? আপনি শোনেননি যে সরকার আপনাকে সাহায্য করতে চায়? সরকারের সাহায্য? সরকার নাকি আমাকে সাহায্য করতে চায়? মাফ করবেন, আপনাদের সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই। আমার নিজের উকিল আছে। আপনার উকিল রয়েছে? আমি তো তা জানতাম না। বেশ বেশ, কিন্তু এলেনি যখন একটু বিশ্রাম করেই যান। এই কথা বলে জয়ন্ত সামনের ইজি চেয়ারটার দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। নকুল বসে পড়ল। খানিকটা নিজের ইচ্ছের বিরুদ্ধেই একরকম বসতে বাধ্যই হল সে আরো অনুভব করল জয়ন্তের দৃষ্টি তখনও যেন তার উপর একই রকম স্থির হয়ে আছে। সেই দৃষ্টি যেমন মর্মচ্ছেদী ততটাই অপ্রীতিকর। ঘরের ভিতর বেশ কিছুক্ষণ হলো একটা নিস্তব্ধতা গ্রাস করে আছে। সেতারের রাগিনীও বোবা হয়েছে বটে, কিন্তু জয়ন্তের আঙুল তারে তারে তুলতে লাগলো আবারও সেই ক্রিং ক্রিং শব্দ। সেই ধ্বনি তাদের বাক্যালাপের মাঝখানে আর কোনো বাধা হয়ে আসেনি। জয়ন্ত এবারে খুব মৃদু স্বরে শুধল, আপনার মুখ এরকম শ্রান্ত কেন? একটা নীরস হাসি হেসে নকুল বলল, মুরগিকে জবাই করবার আগে ভালো করে খাইয়ে দাইয়ে মোটা করে তোলা হয়।
হয়তো সেই উদ্দেশ্যে পুলিশ আজ আমার জন্য রাজভোগের ব্যবস্থা করেছিল। এমন দমসম করে খাওয়া হয়েছে, এখন একটু ঘুমোতে পারলেই বাঁচি। কিন্তু পুলিশ আমাকে ঘুমোতে দিলে না, একদম জোর করে টেনে আনবে। এই বোধহয় যন্ত্রণা দেওয়ার নতুন পদ্ধতি। ক্লিং ক্লিং সেতারের ধ্বনি আগের মতোই জেগে রইল। সেই ধ্বনি আগেকার নিদ্রালু রাগিনীর কোনো না কোনো পর্দা ধরে বেজে চলেছে এক নাগাড়ে। জয়ন্ত বলল, না না, যন্ত্রণা পাবেন কেন? আপনি অনায়াসেই ঘুমিয়ে পড়তে পারেন। আপনি কি আমাকে কচি খোকা পেয়েছেন নাকি? এইরকম আনকো জায়গায় অস্থানে, তাও আবার পুলিশের ডান্ডা মাথায় নিয়ে ঘুমিয়ে পড়ব? অতটা বোকা আমি নই। ওসব কথা ভুলে যান। ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়ুন। কেউ আপনাকে বিরক্ত করতে আসবে না। ঘুমিয়ে পড়ুন। অবাক হয়ে নকুল ভাবতে লাগল, সবই যেন অস্বাভাবিক। এই লোকটার মতলবটা কি? অমন করে এক দৃষ্টিতে আমার পানে তাকিয়েই বা আছে কেন? আর এই ঘরটার সবখানেই থমথম করছে একটা ঘুম ঘুম ভাব। ওই আলো আধারি, ওই ফুল আর ধূপের গন্ধ, আর ওই সেতারের ক্রিং ক্রিং, সবই যেন ঘুমকে ডেকে আনে। লোকটাও চুপি চুপি খালি খালি বলছে, ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন। কিন্তু কেন? না, ওর অপলক চোখের দিকে আর তাকানো যায় না। ওই লোলুপ চোখ দুটো যেন আমারই চোখের ভেতর দিয়ে আমারই মনের গহনে অনধিকার প্রবেশ করতে চায়। না না, প্রবেশ করতে চায় কি? ওই দীপ্ত দৃষ্টির খানিকটা অংশ যেন এর মধ্যেই সার্চ লাইটের মতো ঢুকে পড়েছে আমার বুকের মধ্যে। আমি আমার মনের গুমটি ঘরে যাকে লুকিয়ে রেখেছি, পাহারা এড়িয়ে তাকেই উকিঝুঁকি মেরে খুঁজে বার করার চেষ্টা করছে। না না, ওই সর্বনেশে সর্বগ্রাসী দৃষ্টির দিকে আর তাকানো উচিত নয়, একেবারেই উচিত নয়। না, আর তাকাবো না, আর তাকাবো না। নকুল নিমিলিত করে ফেলল নিজের দৃষ্টি। ক্রিং ক্রিং শব্দটা যেন কোনো ঘুম পাড়ানিয়া ঘুমন্ত রাত্রির স্বপ্ন সঙ্গীত। জয়ন্ত দূর থেকেই নকুলের কানে কানে বলল, ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন। নকুলের মাথাটা এবার হঠাৎ একদিকে কাত হয়ে এলিয়ে পড়ল। তার দুই বাহু একেবারে শিথিল হয়ে গেছে এবং দুপাশে সেই শিথিল বাহুটা একদম নিথর হয়ে রাখা। জয়ন্ত একটা দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে উঠে বসে আস্তে আস্তে হাততালির শব্দ করল এবং সুন্দরবাবুও সঙ্গে সঙ্গে মানিককে নিয়ে প্রবেশ করল সেই পাঠাগারের ভিতর। নকুলের মুদ্রিত চোখ দুটো আবারও খুলে গেল, আর সেটা দেখে সুন্দরবাবু খানিকটা নৈরাশ্য প্রকাশ করে বললেন, ও জয়ন্ত, এ নকুলকে তাহলে ঘুম পাড়াতে পারলে না? জয়ন্ত বলল, আপনি এইভাবে আমার ওপর বিশ্বাস হারিয়ে ফেলছেন?
কিন্তু আমার হিপনোটিজম বিফলে যায়নি। এই অবস্থাকে বলে জাগ্রত সুষুপ্তি, অনেকে এটাকেই যোগনিদ্রা বলে। ও তাকিয়ে আছে বটে, কিন্তু দেখতে পাচ্ছে না কিছুই। ওর কাছে এখন এই বাইরের জগৎ সম্পূর্ণভাবে লুপ্ত। তথাপি মানিক বলল, অতঃপর নকুলচন্দ্র আমার প্রশ্নের সঠিক উত্তর দেবে। নকুল, নকুল, শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, আমাকে কি কিছু বলছেন? নকুল, তুমি কি এখন ঘুমিয়ে পড়েছ? আমি ঘুমিয়ে পড়েছি। নকুল, তুমি কি হাসিনীকে চেনো? হাসিনী, 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 হ্যাঁ, হাসিনীকে তো চিনি। সে এখন কোথায় রয়েছে? হাসিনী কোথায়? শহরতলির পঞ্চানন দাস লেনে। হ্যাঁ। বাড়ির নম্বরটা কত? বাড়ির নম্বর 23 নম্বরই তো। সেখানে তাকে কে নিয়ে গেল নকুল? তাকে আমি তো নিয়ে গেলাম। আমি নিয়ে গেছি হাসিনীকে। আমি তো পুরো বিষয়টা বুঝতে পারছি না, আমাকে একটু খোলসা করে বলো। নকুল অস্ফুট স্বরে যেসব কথা প্রকাশ করল তা সংক্ষেপ করলে খানিকটা এই রকমই দাঁড়ায়। প্রথমে সিনেমার গৃহে নকুলের সঙ্গে হাসিনীর পরিচয় হয়, তারপর বিভিন্ন ছবিঘরে তাদের পরিচয় ঘনিষ্ঠ হয়ে ওঠে ধীরে ধীরে। হাসিনীর মুখেই প্রকাশ পায় তার জীবনের প্রধান উচ্চাকাঙ্ক্ষার কথা। সে ছবির পর্দায় আত্মপ্রকাশ করবার জন্যে একেবারে দৃঢ়প্রতিজ্ঞ ছিল। নকুল তার সেই দুর্বলতারই সুযোগ গ্রহণ করতে এতটুকু ইতস্তত বোধ করেনি। হাসিনীকে জানায় তার এক বিখ্যাত স্টুডিওর মালিক তথা বিখ্যাত চিত্র পরিচালক তার বিশেষ বন্ধু। সে অনুরোধ করলে তাকে হিরোইনের ভূমিকা দিতে নিশ্চয়ই আপত্তি করবেন না। হাসিনী সেই কথা শুনে আগ্রহে উন্মুখ হয়ে ওঠে। নকুল বলে তার বাবা নিশ্চয়ই এ ব্যাপারে তাকে মত দেবেন না। হাসিনীও প্রত্যুত্তরে বলে চিত্রনটি হওয়ার জন্য বাবার অমতেই সে বাড়ি থেকে পালিয়ে যেতে চায়। তারপর একবার যদি ছবির পর্দায় তাকে দেখা যায়, বাবা নিশ্চয়ই তাকে ক্ষমা করে দেবেন, কারণ তার বাবা তাকে অত্যন্ত ভালোবাসেন এবং সে ছাড়া তার বাবার দ্বিতীয় কোনো সন্তান নেই। নকুল বলে ছবিওয়ালারা তাকে গ্রহণ করতে রাজি হলেও তাকে নিয়ে ছবি তুলতে সময় লাগবে বেশ কয়েক মাস। বাবাকে লুকিয়ে পালালে সেই কয়েক মাস খরচ চালাবার সামর্থ্য কোথায় তার? হাসিনীও প্রত্যুত্তরে বলে নিজের খরচ নিজেই চালাবার ব্যবস্থা না করে সে বাড়ি থেকে পালাতে চায় না। তারপর একদিন নির্দিষ্ট দিনে সে বাড়ি থেকে পালিয়ে নকুলের সঙ্গে প্রথমে তার বন্ধু শ্রীনাথ সেনের বউবাজারে হোটেলে গিয়ে ওঠে। দিন কয়েক সেখানে কাটায়। তারপর ছবির স্টুডিওয়ে যাবার জন্য হাসিনী জেদ করলে নকুল নিজের আসল রূপটা তুলে ধরে। সে তাকে জানায় যে সে হাসিনীকে আগে বিবাহ করবে, তারপর স্টুডিওয়ে নিয়ে যাবে। সে কথা শুনে হাসিনী গোলমাল শুরু করে দেয়। ইতিমধ্যেই তাদের নিয়ে পুলিশ জোর তদন্ত আরম্ভ করে। নকুল তখন ভয় পেয়ে হাসিনীকে স্থানান্তরিত করে শ্রীনাথ সেনের শহরতলির বসত বাড়িতে।
এখন সেইখানে সে বন্দিনী হয়ে আছে। এরপর জয়ন্ত শুধল, হাসিনীর 10,000 টাকার গহনা আর নগদ 5,000 টাকার খবর কি? নকুল প্রত্যুত্তরে বলল, টাকা টাকা আমি নিজের কাছেই গচ্ছিত রাখতে চেয়েছিলাম, কিন্তু হাসিনী হাতছাড়া করলো না। নিজের কাছেই সব টাকা রেখে দিল, আমাকে দিল না। নকুল, তুমি কি ভেবেছিলে যে হাসিনী তোমাকে পছন্দ করে? হ্যাঁ, আমি ভেবেছিলাম সে সাধারণ চরিত্রের মেয়ে, আমাকে বিবাহ করতে কোনোই আপত্তি করবে না, আর আমিও সহজেই তার বাবার সম্পত্তির উত্তরাধিকার হয়ে যাব। তারপর তারপর বুঝলুম সে ভয়ানক মেয়ে। তার কাছে বিবাহের কথা তুলতেই সে অগ্নিমূর্তি হয়ে উঠল, আমাকে আর কাছেই ঘেঁষতে দিলে না। নকুল মৌন হওয়ার পর জয়ন্ত মুখ ফিরিয়ে বলল, কে সুন্দরবাবু, সব শুনলেন তো? আশ্চর্য সব ব্যাপার স্যাপার। জয়ন্ত বলল, তাহলে কেমন করে যোগনিদ্রার সঙ্গে অপরাধ বিদ্যার সম্পর্ক স্থাপন করা যায় এইবার বুঝলেন তো? এখন আপনার কাজ 23 নম্বর পঞ্চানন দাস লেনে গিয়ে হাসিনী দেবীকে উদ্ধার করা। তাহলেই আপনি একেবারে বাজি মাত করতে পারবেন। আর আদালতেও আর যোগনিদ্রার নাম উল্লেখ করতে হবে না, কারণ বন্দিনী নিজের মুখেই জাহির করবে আমাদের এই নকুলের শয়তানির কাহিনী। আর জেগে উঠবার পর যোগনিদ্রার কোনো কথাই নকুলেশ্বরের মনে পড়বে না। এসব শুনে মানিক বলল, সব শুনে হাসিনী দেবীর উপর আমার শ্রদ্ধা হচ্ছে। আসলে সুন্দরবাবুর বর্ণনায় আমরা হাসিনী দেবীর এক পেশে ছবি দেখেছি, তার পূর্ণাঙ্গ নারীত্বের কোনো পরিচয়ই পাইনি। জয়ন্ত বলল, ঠিকই বলেছ ভায়া। সিনেমার মোহ হাসিনী দেবীর আসল চরিত্রকে এতটুকু আচ্ছন্ন করতে পারেনি। বাস্তবের এক আঘাতে তার সমস্ত মোহ ছুটে গিয়েছে। সচরাচর কিন্তু এটা দেখা যায় না। এবারে সুন্দরবাবু মুখ খুললেন। তিনি বললেন, যাক, আমারও মান রক্ষা হলো তাহলে। নকুলদের বাড়াভাতে এবার ছাই পড়েছে। হাসিনী দেবীকে বিবাহ করে সে আর ধনী শ্বশুরের সম্পত্তির উত্তরাধিকারী হতে পারবে না। সত্যি জয়ন্ত, তুমি যে কি খেল দেখালে। আচ্ছা, তাহলে আমি এখন নকুলের ঘুম ভাঙাই, আপনিও আবার হাতকড়া ব্যবহার করুন। জয়ন্তের কথা মিলে গেল অক্ষরে অক্ষরে। পুলিশ যথাসময়ে গিয়ে ঘেরাও করে ফেলল শ্রীনাথ সেনের শহরতলির বসতবাড়ি। শ্রীনাথ পলাতক। দূরে দূরে থেকেই পুলিশের গাড়ি সে আবিষ্কার করে ফেলেছিল। সিপাহীরা যে তার বাড়ির দিকেই আসছে এটুকু বুঝতে তার এতটুকু বিলম্ব হয়নি। হাসিনীকে
অবশেষে উদ্ধার করা গেল। সে বাইরে এসে দাঁড়ালো সপ্রদীপমুখী। সুন্দরবাবু শুধোলেন, তা মা, এখন তুমি কি করবে? আমাদের সাথে বাড়ি যাবে তো, নাকি এখনো সিনেমার অভিনেত্রী হবে? হাসিনীর দুই চক্ষু বিদ্যুৎ কণিকার মতো জ্বলে উঠে আবার যেন নিভে গেল। শান্ত কণ্ঠে সে বলল, বাড়ি যাব। ভুল বুঝে এইসব করেছি, উপায় নেই। তা বাবার কাছে যেতে আবার ভয় পাবে না তো? বাবা বকবেন বটে, কিন্তু তিনি আমাকে ভালোবাসেন। তার পায়ে ধরে না হয় ক্ষমা চাইব, তিনি আমাকে পায়ে ঠেলতে পারবেন না। সন্ধ্যার সময় মহানন্দে জয়ন্তের কাছে গিয়ে দুই বাহু শূন্যে আন্দোলন করে সুন্দরবাবু বললেন, জয়ন্ত, জয়ন্ত, ধন্য তোমার যোগনিদ্রা জয়ন্ত। মানিকও সঙ্গে সঙ্গে বলল, আমেন, অর্থাৎ তথাস্তু। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক সিরিজ থেকে নেওয়া হাসিনী হরণ রহস্যের কাহিনী। আমাদের নিবেদন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর দিনের শেষে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীকে সঙ্গী করে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর গল্পের কথালিপিকে অফুরান ভালোবাসা দিন।